বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি খেমঝিরার এপিসোড 7কে বাংলা অনুবাদ করতে চলেছি। গাইস, তোমাদের যদি ভালো লেগে থাকে তো তোমরা প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। যারা আগের এপিসোডগুলি দেখোনি তো গাইস আগে প্লিজ দেখে নিও। তো আমি কাহিনি স্টার্ট করছি। কাহিনি শুরু হয় আর আমাদের মাস্টারকে দেখানো হয় যাকে গুন্ডারা ধরে রেখেছিল। তখনই সেখানে কিচেন আসে আর বলে যে, হেই তোরা আমার ফ্রেন্ডকে কেন এখানে আটকে রেখেছিস? তো সেই গুন্ডাটা বলে যে, ও ফাইনালি তুমি চলে এসেছো যখন তোমার বাড়িকে আটকে রাখলাম। তো কিচেন বলে যে, হ্যাঁ নিশ্চয়ই, আমার ব্রোকে যেতে দাও। আর তাছাড়া তোমরা এতটা সেমলেস কী করে হতে পারো? তোমাদের যদি ব্লেম করার হয় আমাকে করো। তো গুন্ডাটা বলেছে, তোমরা দুজনেই দোষী, আমি তোমাদের দুজনকেই ছাড়বো না। আর হ্যাঁ, আমার ব্যাপারে তুই না গলিয়েছিস তো তোকে তো আমি আগেই ছাড়বো না, তোর জন্য আমাকে আমার গার্লফ্রেন্ড ডাম্প করে দিয়েছে। এটা শুনে কিচেন বলে যে, তাহলে তুই তোর মেয়ে মানে গার্লফ্রেন্ডকে বক না, আমাকে কেন করছিস? আর তাছাড়াও তোর মতন আগলি পার্সনকে কেই বা ভালোবাসবে? তোর কি মনে হয় যেই হোক না কেন, ক্যাপাড হোক বা ক্যাসাং হোক বা যেই হোক না কেন, কোনো মেয়েই তোকে পিক করবে না? ডুড, আগে নিজের মুখটা দেখ। তো গুন্ডাটা রেগে যায় আর বলে যে, তুই কি নিজেকে স্মার্ট ভাবিস নাকি? আমি তোদেরকে ছাড়বো না, দেখ তোর ফ্রেন্ডকে আমি মারবো। তখনই মাস্টারের মুখ থেকে সেই কাপড়টাকে সরিয়ে দেওয়া যায়। যে মাস্টার বলে যে, কেচেন মাই বার্ডি তুই চলে এসেছিস? তো কেচেন বলে যে, তুই চিন্তা করিস না মাই বার্ডি, আমি চলে এসেছি। তো গুন্ডাটা বলে যে, ও হো, আমি তোকে বললাম না তোদের এই ড্রামা বন্ধ কর। কিচেন বলে যে, তোকে তো আমি বলছি না, আমি তোর গার্লফ্রেন্ডের সঙ্গে অলরেডি ব্রেকআপ করে নিয়েছি, এবার ও যদি না তোর কাছে ফিরে আসে তো তাতে আমাদের কী দোষ? আর তাছাড়াও তোর যদি কিছু প্রবলেমই থাকে তুই তোর গার্লফ্রেন্ডের কাছে যে রিকোয়েস্ট কর, আমার দিকে কেন বেকার বেকার বিরক্ত করছিস? সেই গুন্ডাটা বলে যে, না আমরা তোকে ছাড়বো না, তোদের দুজনকেই আমরা পিটবো। এটা শুনে কিচেন বলে যে, আমার বাড়িকে ছেড়ে দে, ওকে কিছু করবি না, ঠিক আছে? আর পারান এমনিতেও কিছু করেনি, ওর সঙ্গে এর কোনো গণ্ডগোল নেই, জাস্ট তোরা আমার সঙ্গে ডিল কর। ওইটা শুনে গুন্ডাটা বলে যে, আমরা তোদের দুজনকেই পিটবো আর তোদের দুজনকেই সব কিছুর জন্য পে করতে হবে। কিচেন বলে যে, কিন্তু আমার বাড়ি এর সবের মধ্যে কোনো হাত নেই, তো ওকে ছেড়ে দে। বাট এটা শুনে তখনই মাস্টার বলে যে, না আমার বাড়িকে ছেড়ে দাও। তখন তারা মারতে যায় আর আমাদের ব্যাকগ্রাউন্ড থেকে একটা ভয়েস শোনা যায় যে, কাট কাট। কিন্তু কিচেন, এটা তো সত্যি নয়, আমার মনে হয় তুই মিথ্যাটা বলছিস, অন্য কিছু ব্যাপার হয়েছিল। তখনই দেখানো হয় সিন চেঞ্জ হয় আর মাস্টার যে গুন্ডার দিকে মেরে দেয় তখনই কিচেন আসে আর মাস্টার বলে যে, তুই এত দেরি করে আসছিস কেন? কিচেন বলে যে, তুই একাই এদেরকে হ্যান্ডেল করে নিয়েছিস? তো মাস্টার বলে যে, আমি তো জাস্ট ওদেরকে একটু শিক্ষা দিয়েছি, বেশি কিছু করিনি। আর হ্যাঁ, ওদিকে পেমেন্ট করে দিস তুই হসপিটাল বিলটা। তারপরে প্রেজেন্টের সিন আসে যেটাতে জুনি বলে যে, আমার মনে হয় তুই ভুলভাল ইনফরমেশান দিচ্ছিস, ঠিক আছে? তো এটা শুনে কিচেন বলেছে, আচ্ছা জুনি আমি মানলাম আমি জাস্ট একটু আধটু মিথ্যাটা বলছিলাম, কিন্তু তার মানে এই নয় যে আমি একদমই বোকা ছিলাম। আর তখন থেকে আমি আর পারান দুজনে খুব ভালো ফ্রেন্ড হয়ে যাই আর আমরা দুজন বেস্ট বাডি হয়ে যাই স্কুলে। তো জুনি বলে যে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমরা এই কথাটা জানি। তো কিচেন বলে যে, কী ব্যাপার ব্রো, আমি ঠিক বলেছি না? তো পারান তাকে বলে যে, হ্যাঁ শুধু। তখনই খেম বলে যে, মাস্টার আপনি ওদেরকে এত মেরেছেন? তো মাস্টার বলে যে, না আমি যে ডিফেন্ড করেছিলাম নিজেকে, আমি ওদেরকে বেশি মারিনি, তো ওদের লাইফ আমি ছেড়ে দিয়েছিলাম, তুমি চিন্তা করো না। আর তাছাড়া কোনো মানুষ জাস্ট বড়ই হয়েছে, বুদ্ধিতে কোনো দিনও বাড়েনি, বয়সেই বেড়ে যায় আর কোনো কিছু করার নেই। এটা শুনে কিচেন চুপ করে যায়। তারপরে জেড বলে যে, কাম অন ম্যান, তুমি এইসব কথা নিয়ে কেন বসছো? মাস্টার তোমাকে যেটা বলছে তুমি সেটাতে গড় করো। তো কিচেন তার কাছে এসে বসে আর বলে যে, তুমি তো আমাকে খুব ভালোভাবে চিনো জেড, আমার মনে হয় তোমার এজ এখন অনেকটাই বড় হয়ে গেছে, তাই না? যেটা দেখে চারানের পুরো জ্বলতে থাকে, কারণ সে জেডকে অন্য কারোর সঙ্গে এত ক্লোজলি দেখছে সেই জন্য। তো কিচেন বলে যে, তুই জানিস তো আমাদের পুরনো মেমোরিগুলো কী ছিল? তো এটা শুনে জুনি বলে যে, হেই তুই আমার ভাইকে এত বদার করা বন্ধ কর, ঠিক আছে? তারপরে মাস্টার বলে যে, কিচেন আমি তোকে এখানে এই জন্য রাখিনি, আমার তোকে দরকার হেল্প, সেই জন্য আমি তোকে ডেকেছি। তারপরে সে বলে যে, আচ্ছা জুনি, আমার তোকে একটা কথা জিজ্ঞাসা করেছি, তুই এখনও কি সেই স্কুলের মাধ্যমে কালা জাদুর টোটকাটা করিস? যেটা শুনে জুনি বলে যে, না আমি কখনো কখনো ওইটা পারফর্ম করতাম কিন্তু এখন আর করি না, আর তাছাড়া ওই ব্যাপারটা নিয়ে আমি এতটাও সিরিয়াসলি নয়, তো সেই জন্য আমি এখন আর টয়দের উপরে এটা প্র্যাকটিস করি। যেটা শুনে মাস্টার বলে যে, তোকে মিথ্যাটা বলতে হবে না, কারণ আমি সবই জানি যে তুই কী করিস না, কিন্তু এখন আমাদের ওইটার হেল্প লাগবে, তো সেই জন্য তুই কী করতে পারবি? তো এটা শুনে জুনি ওকে বলে। তারপরে মাস্টার গেটের কাছে যায় আর সেই লাল একটা বইয়ের মধ্যে হাত দেয় আর বলে যে, র্যাম্প্যাং এখন আমাদের আর কোনো কথা শুনতে পাবে না, তো সেই জন্য এই রুমের মধ্যে আমরা যা বলবো সেটা আমাদের মধ্যেই থাকবে, ঠিক আছে? আমার দিকে একটা প্ল্যান বানিয়ে সব কিছু কাজ করতে হবে। তারপরে মাস্টার বলে যে, জুনি তোকে তোর মাস্টার কনসেপ্ট করতে হবে আর তুই ওই ডলটা বানিয়ে এখানে চলে আসবি। কিছুক্ষণ পরে দেখা হয় যে মাস্টার তাকে বলে যে, আমার তোর হেল্প সত্যিই প্রচুরই লাগবে, তুই যত কুইকলি এটা বানিয়ে আনতে পারবি ততই ভালো। তো এটা শুনে জুনি বলে যে, মাস্টার আপনি আমাকে একটা কাজ দিয়েছেন, আমি যতটা সম্ভব তাড়াতাড়ি করে আনার চেষ্টা করব। তারপরে জুনি ওখান থেকে চলে যায়। তো মাস্টার দেখে যে খেম কিছু ড্রয়িং করছে, তো বলে যে, খেম তুমি কী করছো?
তো খেম বলে যে আমি ভাবতে পারছিলাম না যে আমি সবাইকে লাস্টবারের জন্য কি দিয়ে যাব বা কি বলে যাব। তখন আমি ভাবলাম ফার্স্টে আমি কিছু লিখবো, কিন্তু তারপরে আমি ভাবলাম যে না, কিছু লিখে লাভ নেই, এমন কিছু রেখে যেতে হবে যেটা দেখে তারা আমার কথা মনে করে, যদি আমি এখানে আর না বেঁচে থাকতে পারি। তো সেই জন্য আমাকে মনে রাখার জন্য আমি ওদের জন্য পেন্টিং বানাচ্ছি, আর এইটাকে আমি ইউজ করব আমাকে মনে রাখার জন্য সবার। তো সেই জন্য আমি এটাকে বানিয়ে রেখেছি, যারা যারা আমাকে হেল্প করেছিল। এটা শুনে মাস্টার তাকে ব্যাক হাগ করে আর বলে যে তুমি চিন্তা করো না, তোমার কিচ্ছু হবে না, তুমি আর একা এইসবের সঙ্গে লড়ছো না, তোমার সঙ্গে সবাই আছে, তোমাকে জাস্ট আমাদের উপরে বিশ্বাস রাখতে হবে। তারপরে সিনে কিচেন আর চারানকে দেখানো হয় যারা রেসিং কার চালাতে থাকে। তো জেট বলে যে ওয়াও, এত ফাস্ট। তখনই চারান যে গাড়ি থেকে বেরিয়ে আসে, যে তাদের কাছকে যায় আর কিচেনকে বলে যে ওয়াও কিচেন, তুমি তো খুব ভালো গাড়ি চালাচ্ছিলি, আর চারান তুইও খুব ভালোভাবে বসেছিলিস। কিন্তু চারানের অবস্থা পুরো খারাপ হয়ে যায় আর সে বমি করতে থাকে। জেট আসে আর বলে যে কী ব্যাপার, তুমি ঠিক আছো তো? তো এটা শুনেই চারান বলে যে হ্যাঁ আমি ঠিক আছি। জেট বলে যে তুমি যদি স্লো চাও তাহলে তুমি স্লো ওকে চালাতে বলতে পারো। তো কিচেন বলে যে কিন্তু রামপ্যাংয়ের থেকে পালানোর জন্য আমার দিকে ফার্স্টেই ড্রাইভ করতে হবে, তো সেই জন্য আমাকে ওকে ফার্স্ট ড্রাইভ করাই শেখাতে হবে। যদি তুমি না করতে পারো তুমি আমার দিকে বলতে পারো। এটা শুনে তো জেট বলে যে মাস্টার শুধু চারানকে শিখতে বলেছে, তো সেই জন্য চারান শিখবে। তো এটা শুনে চারান বলে যে ও, তার মানে যদি আমার ব্রেন কাজ না করতো তাহলে তুমি আমাকে বিশ্বাস করতে না, তাই তো? যেটা শুনে জেট বলে যে না, আমি এটা তো বলতে চাইনি। চারান বলে যে জাস্ট বিকজ আমার ইনস্ট্রাক্ট পাওয়ারটা বেশি সেই জন্য তুমি আমাকে এটাকে হ্যান্ডেল করতে দিচ্ছ, না হলে করতে দিতে না, তাই না? বলে সে সেখান থেকে সরে যায়। তারপরে জেট কিচেনের কাছে আসে আর বলে যে হেই, যাই হয়ে যাক না কেন তুমি প্লিজ চারানকে আর ট্রিস করবে না, ঠিক আছে? তো এটা শুনে কিচেন বলে যে বাও, সামটাইম আমার মনে হয় যে তুমি কারোর জন্য কেয়ার করো না, কিন্তু কখনো মনে হয় তুমি এত কেয়ার করো ওকে। আচ্ছা ঠিক আছে, আমি জাস্ট ওকে শেখাবো, ওকে বোদার করবো না। তারপরে জেট সরে যাওয়ার পরেই কিচেন চারানের কাছে আসে আর বলে যে তুমি কতদিন হলো জেটকে চিনো? চারান বলে আমরা ভলেন্টিয়ার ক্যাম্পে একে অপরের সঙ্গে দেখা হয়েছিল, জাস্ট 1 মান্থ হয়েছে। কিচেন বলে যে ও, তুমি জাস্ট 1 মান্থ চিনো? তুমি জানো আমি জেটকে কতদিন চিনি? আমি 16 বছর জবে হয়েছিল জেট, তারপর থেকে চিনি। তো এটা শুনে চান বলে যে ও কখনো মেনশন করেনি। কিচেন বলে যে হ্যাঁ হবে হয়তো, আমরা দুজন বিজি ছিলাম সেই জন্য যবে থেকে ও ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে আমাদের কখনো দেখাই হয়নি। তো চারান বলে যে ও আচ্ছা বুঝলাম, যদি এই তোমরা দুজন ক্লোজ হতে তাহলে তোমাদের একবার না একবার তো দেখা হতো ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পরও, যখন তোমরা দেখা করোনি তার মানে তোমরা অতটাও ক্লোজ নয়, তাই না? তো কিচেন বলে যে আমরা সত্যিই প্রচুরই ক্লোজ। তো চারান তার কথা শুনতে থাকে। কিচেন বলতে থাকে তুমি জানো আমরা দুজন একসঙ্গে অনেক কিছু কাজ করেছি, যেগুলো আমি তোমাকে পরে বলবো। তার মানে তুমি ভেবে নাও যে আমরা কতটা ক্লোজ ছিলাম, আমরা দুজনে মিলে এমন অনেক কিছু কাজ করেছি। এটা শুনে তো চারান বলে যে তোমার মানেটা কি, তুমি কি বোঝাতে চাইছো? কিচেন বলে যে আমি তোমাকে বলবো যখন আমি তোমার ক্লোজ হয়ে যাব, বিকজ আমি ওর ফার্স্ট। এটা শুনে তো চারান পুরো শক হয়ে যায়, আর সে মনে করে যে যখন বলেছিল যে তাকে যে সে কারোর সঙ্গে ইন্টিমেট হয়নি, সে হচ্ছে তার ফার্স্ট। তো চারানে এই কথাটা শুনে শক লেগে যায়। কিচেন বলে যে তুমি কি শক হচ্ছ নাকি, ও তোমাকে এই ব্যাপারটা বলেনি? তো চারান বলে যে না, ও কখনো মেনশন করেনি এই ব্যাপারটা, আমার মনে হয় আমার জানার দরকার নেই, ও যখন বলেনি আমাকে সেই জন্য আমি জানতেও চাই না। কিচেন তাকে বলে যে ঠিক আছে, তুমি ভেবে নাও তুমি জানতে চাও কি চাও না, আর তুমি যদি আমার কথা শোনো তাহলে আমি তোমাকে বলতে পারি, আজকে যদি তুমি আমাকে রেসে হারিয়ে দাও তাহলে আমি তোমাকে সব কিছু বলে দেবো। এটা শুনে চারান বলে যে চলো গাড়িতে বসো, আমি ড্রাইভ করবো। তো এটা শুনে কিচেন বলে যে কোনো তাড়া নেই, আস্তে আস্তে করো, সারা দুপুর পড়ে আছে আমাদের কাছে। তারপরে তারা গাড়িতে বসে পড়ে আর চারান প্রচুর স্পিডে গাড়ি চালাতে থাকে, যেটা দেখে জেট ভাবে যে কিচেন গাড়ি চালাচ্ছে, কিন্তু দেখানো হয় যে চারান এত স্পিডে গাড়ি চালায় যে সে কিচেনকেও হার মানিয়ে দেয়। তারপরে জেট আসার বলে যে ওয়াও চারান, তুমি গাড়ি চালাচ্ছিলে, তুমি তো একদম ফায়ার ছিলে এক্ষুনি, তুমি জানো তুমি খুব ভালো রিভেঞ্জ নিয়েছো কিচেনের উপরে। কিচেন যে বেরিয়ে বমি করতে থাকে, চারানও তার সঙ্গে জয়েন করা, তারা দুজনেই বমি করতে থাকে। আর এক রাত্রে সিন দেখানো যেখানে র্যাম্প্যাং বলে যে ও, তোমরা সবাই প্ল্যান করছো ওকে হেল্প করার জন্য, বাট আমি তোমাদের প্ল্যানকে কাজে লাগাতে দেবো না। আর একটুখানি পরেই আমি খেমকে আমার কাছে নিয়ে নেবো, আমার কাছে যত স্পিডে আত্মা আছে সবাইকে আমি কাজে লাগাবো। তোমাদের রিলেশনশিপকে আমি ওয়েলকাম করছি, তোমরা এখানে এসে এনজয় করতে পারো, তোমরা যা করবে তাতে আমি খুবই মজা পাবো, যাই হয়ে যাক না কেন আমি তো খেমকে নিয়েই ছাড়বো। দেখানো হয় যে তার পাশে কত স্পিড চলে আসে, আর র্যাম্প্যাং বলতে থাকে তোমরা সবাই ওকে হারিয়ে ফেলবে, আর আজকে রাতে খেমকে আমি নিজের করেই নেবো। তারপরে সিনে মাস্টারকে দেখানো হয় যে বলে যে আমি তোমাকে বলেছিলাম না অন্য কার আনতে, এ কী কার এনেছো? কিচেন বলে যে
কামন, এইটাই সবচেয়ে চিপেস্ট কার আমি পেয়েছি, আর তাছাড়া ভূতেদের থেকে আমাদেরকে পালাতে হবে না, তো সেই জন্য আমার দিকে এই গাড়িটাই দরকার। সে রেসিং কারকে এনে বলে যে চিপেস্ট কার, যেটা শুনে খেম বলে যে এটা সবচেয়ে চিপেস্ট কার। তো কেচেন বলে যে হ্যাঁ তুমি ঠিকই বলেছো খেম। তারপরে সে খেমের ক্লোজ আর বলে যে তুমি চিন্তা করো না, তুমি এটাতে খুব টাইটভাবে বসতে পারবে। তারপরে জেনিকে দেখানো হয় যে জেটের কাছকে যায় আর বলে যে প্রচুরই কেয়ারফুল থাকবে, তুমি নিজেকে হার্ট করবে না কিন্তু, তুমি জানো তো যে তুমি আমার জাস্ট একটাই ভাই। এটা শুনে জেট বলে যে ও বোন তুমি চিন্তা করো না, আমাকে কেউ মারতে পারবে না, আমাকে মারা এত সোজা না। তো জেনি তাকে মারে আর বলে যে কি এইসব কথা কেন বলছিস। জেট বলে যে আমি জাস্ট কুল সাজার চেষ্টা করছিলাম, একবার তো কুল হতে দাও। তারপরে জেট সরে যায়। তো জেনি চারাঙের কাছে আসে আর বলে যে প্লিজ আমার ভাইকে বাঁচিও। চারাং বলে যে তুমি চিন্তা করো না, আমি ওকে কিচ্ছু হতে দেবো না, যতক্ষণ আমি আছি ওর কিচ্ছু হবে না, আমি ওকে সবসময় প্রোটেক্ট করবো, আর আমি ওকে কখনোই নিজেকে এতটা পুশ করতে দেবো না। তারপরে মাস্টারকে দেখানো হয় যে জেটকে বলে যে তুমি রেডি। তো জেট বলে যে হ্যাঁ আমি রেডি আছি। তারপরে মাস্টার তার দিকে বলে দেয় যে তোমরা এর সঙ্গে যাবে আর ও তার সঙ্গে যাবে। কেচেন চারানের কাছে আসে আর বলে যে তুমি জানতে চাও না আমার আর জেটের মধ্যে কী ছিল, আমি তোমাকে বলতে পারি। তো চরণ বলে যে না আমি জানতে চাই না, যাই হোক না কেন ওটা পাস্ট ছিল, আর এখন আমি এই ম্যাটারটা নিয়ে আমার নিজেকে বদার করতে দেবো না। তো এটা শুনে তো কেচেন বলে যে বাও তুমি ওর জন্য এত কেয়ার করো, তুমি তো আমাকে ইমপ্রেস করে দিলে ব্রো, আমার সত্যি খুব ভালো লাগলো যে তুমি এত ভালো মনের। তখনই মাস্টার তাকে ডাকে আর বলে যে কেচেন এখানে আসো, আমি কিছু বলতে চাই। তারপরে তারা সব একসঙ্গে জয়েন্ট হয় আর মাস্টার তাদের উপরে কিছু মন্ত্র বলে আর তাদের সবাইকে গুড লাক উইশ করে আর বলে যে যখন সেই টাইম চলে আসবে তখন সবাই মিলে আমাদেরকে কাজ করতে হবে, আমি আশা করছি যে তোমরা সবাই হেল্প করবে আর সেফ থাকবে। তারপরে সিনে রামপাংকে দেখানো হয় যে দেখতে থাকে যে তারা কোন গাড়িতে যাচ্ছে, আর তারপরে সে তার ফালতু ভূতের দিকে বলে যে ফলো করতে। তারপরে সিনে চারানকে দেখানো হয় যে খেমকে নিয়ে গাড়ি চালাতে থাকে, কিন্তু চারান প্রচুর নার্ভাস হতে থাকে। তখনই খেম বলে যে ওরা চলে এসেছে, বাট তুমি নার্ভাস হও না, মাস্টারের কথা মনে রেখো। তারপরে আমাদের পাস্টে মাস্টারকে দেখানো যে রামপাংয়ের বলে যে পাওয়ার 400 বছর হয়ে গেছে, আর ও খেমের বার্থডে যত ক্লোজ আসছে ওর পাওয়ার আরও বেড়ে যাচ্ছে আর আরও স্ট্রঙ্গার হয়ে যাচ্ছে। আমার মনে হয় না যে আমরা ওর সঙ্গে এইভাবে ফাইট করতে পারবো, আমার দিকে যা করতে হবে জাস্ট স্টপ করতে হবে, আমার দিকে মনে হয় আমার দিকে ওকে ডাইভার্ট করতে হবে। আর ফার্স্ট টাইম আমার মনে হয় 12টা বাজার আগে আমার দিকের রামপাংয়ের পাওয়ারগুলোকে সব শেষ করতে হবে। সেই জন্য আমি একটা প্ল্যান বানিয়েছি, ওর টাইম আর ওয়েস্ট আর স্ট্রেংথকে সব কিছুকে আমাদেরকে নষ্ট করতে হবে, আর তার জন্য আমাদের খেমের ডুপ্লিকেট দরকার। ও জাস্ট খেমের আত্মাকে নিতে চায় যাই হয়ে যাক না কেন। তো সেই জন্য আমরা খেমকেই বদলে দেবো যাতে ও খেমকে না ধরতে পারে, আর এইভাবে ওর টাইম ওয়েস্ট হবে। আর যে খেমের আত্মার জন্য আজকে লড়াই করবে তাকে আমাদের মধ্যে কাউকে একজনকে হতে হবে। আর যতক্ষণ ও বোকা বানিয়ে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি খেমকে অন্য জায়গায় শিফট করে নেবো। তো জুনি তুমি তোমার সেই পুতুলগুলো বানিয়ে এনেছো? তো জুনি বলে যে হ্যাঁ আমি এনেছি। তো এটা শুনে মাস্টার বলে যে ঠিক আছে, তাহলে অন্য একজনকে স্ট্যান্ড ইন করতে হবে খেমের বদলে, কে হবে এই ট্রিপের মধ্যে? তখনই সে মাস্টার সবার দিকে তাকায়, তারপরে সে জেটের কাছে আসে আর জেটকে বলে যে তুমি হবে খেমের স্ট্যান্ড ইন। আর দেখানো হয় গাড়িতে খেম ছিল না, ওটা হচ্ছে জেটই ছিল। আর সে বলে যে চারানকে যে তুমি মাস্টারের কথা শুনো আর নিজেকে ইনস্ট্রাকশন দিতে দাও। তারপরে সে গাড়ি চালাতে থাকে খুব জোরে। জেট দেখে যে তাদের পিছনে প্রচুর আত্মারাও পড়ে যায়, আর এখানে চারান যে নার্ভাস হতে থাকে আর গাড়ি চালাতে থাকে, কিন্তু তার কোথাও না কোথাও ভয়ও লাগছিলো। চারান বলে যে এবার আমি কী করবো, গাড়ি তো অনেক জোরে ছুটছে কিন্তু আমাদের পিছন পিছন কেউ ফলো করছে। জেট তাকে বলে যে তুমি জাস্ট নার্ভাস হও না, ঠিকভাবে গাড়ি চালাও, আমার দিকে কিছু না কিছু করে ওর দিকে দূরে নিয়ে যেতেই হবে। তারপরে দেখানো হয় যে তারা গাড়ি চালাতে থাকে, তারপরে একটা জায়গায় যেয়ে তারা আটকে যায় পোলের উপরে, যেখানে তার সামনে অনেক বাইক নিয়ে মানুষ দাঁড়িয়ে থাকে। রামপাংকে দেখে তো তারা ভয় পেয়ে যায় আর বলে যে এইসব হচ্ছে নাকি। চারান বলে যে এবার আমরা কী করবো? তো জেট বলে যে তুমি চিন্তা করো না, আমরা দুজনে একসাথে আছি তো, কিচ্ছু হবে না। চারান বলে যে এবার আমাদের কী করা দরকার, ও তো এখানেও চলে এসেছে। তো জেট বলে যে চলো আমাকে একটু মুভমেন্ট দাও, তারপরে গাড়ি থেকে বেরাবো। কিন্তু চারান বলে যে গাড়ি থেকে বেরালে আমাদের প্রবলেম হয়ে যাবে। কিন্তু জেট বলে যে না কিছু হবে না, তুমি চিন্তা করো না। তারপরে চারান আর জেট বাইরে আসে, যে খেমের রূপ নিয়েছিল সে বাইরে আসতে বলে যে কী ব্যাপার। তো রামপ্যাং বলে যে তুমি কি ভেবেছো তুমি আমার থেকে দূরে পালাতে পারবে? আমি তো ভেবেছিলাম তুমি সেই স্যামনটাকে নিয়ে ঘুরবে, কিন্তু তুমি এই একটা ফালতু স্যামনকে নিয়ে ঘুরছো, তোমার কাছে বেটার টাইম ছিল না? তো খেম বলে যে তোমার মনে হয় তুমি আমাকে ইনসাল্ট করছো আর আমার মাসিকে ইনসাল্ট করছো, তোমার মতন একজন বাজে মহিলা। তো এটা শুনে সে বলে যে কি, তুমি আমাকে কি বললে, আমি একজন বাজে মহিলা? তোমার ওইটা বলার সাহস কী করে হলো? তুমি জানো আজকে আমি তোমাকে কোথায় নিয়ে যেয়ে মারবো? তো এটা শুনে খেম বলে যে তোমার মানেটা কী? হ্যাঁ, তুমি জাস্ট আমার উপরে কার্স দিয়েছো, তার মানে এই না যে তুমি আমাকে মারতেও পারবে। চরণ তাকে বলে যে কী হলো,
কী হয়েছে, তুমি ঠিক আছো তো? তখন এই র্যাম্পাংকে দেখানো হয় যে জেটের উপরে জাদু করতে থাকে, কিন্তু তার জাদু কাজ করে না। আর বলে যে ওই স্যামনটা তোমার জাস্ট কিছুদিন ক্লোজ এসেছে, আর তুমি কি ভেবেছো যে তোমার আত্মা এত স্ট্রং হয়ে গেছে যে আমি কিছু করতে পারবো না? তো জেট বলে যে ও, তার মানে তুমি আমার মাইন্ডকে কন্ট্রোল করার চেষ্টা করছো, বাট তোমার কাছে কোনো চান্সই নেই কন্ট্রোল করার। তো র্যাম্পাং বলে যে আচ্ছা, তোমার মনে হয় আমি তোমার মাইন্ডকে কন্ট্রোল করতে পারবো না? দাঁড়াও, আমি তোমাকে দেখাচ্ছি বলে সে তাকে তখনই একটা জাদুর সাহায্যে মারে। তো চারান তাকে ধরে নেয় আর বলে যে জেট, তুমি ঠিক আছো তো? র্যাম্পাং যখন জেট নাম শুনে আর বলে যে কি, জেট? তো এটা শুনে সে বলে যে তার মানে তোমরা আমাকে বোকা বানানোর চেষ্টা করছো। বলে র্যাম্পাং জেটের গলায় যে তাবিজটা থাকে সেটাকে সরিয়ে দেয় আর জেটকে দেখতে পেয়ে যায়। তারপরে সে জেটকে নিচে ফেলিয়ে দেয় আর চারানকে কিছু ভূতের দিকে ধরিয়ে দেয়। চারান হাত ছাড়াতে পারে না আর জেট নিচে পড়ে থাকে। তখনই জেটের কাছে আরেকজন যে মানে কাবু করা থাকে আত্মা, তাকে ধরে নেয়। তো চারান র্যাম্পাংকে বলে যে র্যাম্পাং প্লিজ জেটকে ছেড়ে দাও, ওকে মেরো না, আমি তোমার কাছে রিকোয়েস্ট করছি প্লিজ, আমরা কিছুই করিনি, আমাদেরকে ছেড়ে দাও প্লিজ, এইসবের মধ্যে আমাদের কিছু নেই, জেটকে ছেড়ে দাও, আমরা তো এর মধ্যে পার্টও নয়, তো তুমি আমাদেরকে কেন ক্ষতি করছো? এটা শুনে র্যাম্পাং বলে যে তাহলে তোমরা এর মাঝখানে আসছিলেই কেন? যেটা আমার তাকে আমি নিয়েই যাব, জেটকে আমি ছাড়বো না। এটা শুনে চারান তাকে রিকোয়েস্ট করে। তো র্যাম্পাং বলে যে তাহলে আমাকে বলো খেম কোথায় আছে, যদি তুমি আমাকে বলে দাও তাহলে আমি জেটকে ছেড়ে দেবো। তো চারানের কাছে আর কোনো রাস্তা নেই। সে যখন দেখে যে জেটকে সেই আত্মাটা মেরে দিচ্ছে, যেটা দেখে সে বলে যে ঠিক আছে, আমি বলতে রাজি আছি খেম কোথায় আছে। ও ড্রমে আছে মাস্টারের সঙ্গে, আর আমরা তোমাকে বোকা বানানোর জন্য জাস্ট কিচেন আর আমরা তোমাকে ডিস্ট্র্যাক্ট করছিলাম, এর বেশি আর কিছু না, মাস্টারের সঙ্গে খেম ড্রমেই আছে। যেটা শুনে রামপাং তার ভিজিয়ানে দেখে যে মাস্টার আর খেম ড্রমের মধ্যে বসে আছে। তো সে ওখান থেকে চলে যায় আর তারপরে জেটকে ছেড়ে দেয়। কিন্তু চরণ যখন যায় জেটের কাছে আর বলে যে জেট তুমি প্লিজ উঠো, জেট তুমি বলেছিলে না আমরা সবসময় একসঙ্গে থাকবো, তোমার মনে নেই? কিন্তু জেট যখন চোখ খুলে তার মধ্যে সেন্স থাকে না, সে বলে যে আমি খেমজিরাকে ছাড়বো না। তো সে কী করে পোলের কাছকে চলে যায়, চারান তাকে আটকায়, কিন্তু জেট কথা শুনে না আর বলে যে কী বললে, একসঙ্গে থাকবে তাই না? তো সে জলে ঝাঁপ দিয়ে দেয়। তারপরে সিনে রামপাংকে দেখানো হয় যে সেই ড্রোমে আসে, আর তখনই সে বুঝতে পারে যে তাকে আবার বোকা বানা হয়েছে। সেখানে ডল থাকে খেম আর মাস্টারের, যেটা দেখে সে বোকা বেনে যায়। জুনি আসে আর তাকে তার জাদুর মাধ্যমে মন্ত্র বলে আর কিছুক্ষণ আটকে রাখে। জুনি বলে যে তুমি যদি আমার উপরে ফোকাস করো তাহলে তুমি খেমকে হারিয়ে ফেলবে, তোমার কাছে কোনো চান্সই থাকবে না। তারপরে আমাদের কিচেনকে দেখানো হয় যে মাস্টারকে বলে যে অল সেট হয়ে গেছে, মানে সেই গাড়ি চালিয়ে মাস্টার আর খেমকে নিয়ে যাচ্ছিলো। আর বলে যে আমার বাটলার বলেছে প্রাইভেট জেট রেডি আছে, আমরা যদি এয়ারপোর্ট পৌঁছে যাই তাহলে সব কিছু ঠিক হয়ে যাবে, তুমি চিন্তা করো না। তো এটা শুনে মাস্টার বলে যে তোকে বলেছিলাম না আমি অন্য গাড়ি আনতে, তুই এই গাড়িটাই কেন নিলিস, এখানে জাস্ট দুজন মানুষ বসার সিট আছে। তো এটা শুনে জেট বলে যে কাম অন, কী আছে? কিচেন তাকে বলে যে এটা একদম পারফেক্ট তাই না, কারণ খেম মাস্টারের কোলে বসে থাকে আর বলে যে এটা প্রচুরই কোজি হবে, তুই বুঝতে পারবি না, দেখ না তোর ভালো লাগবে। খেম মাস্টারকে বলে যে মাস্টার আপনি টায়ার্ড হয়ে গেছেন তাই না? তো মাস্টার বলে যে না আমি টায়ার্ড নেই। তো খেম বলে যে আপনি আমার জন্য চিন্তিত, আমি প্রচুর হেভি তাই না? তো মাস্টার বলে যে না একদমই নয়, তুমি একদমই হেভি নয়। তো কিচেন তো স্মাইল করতে থাকে, মাস্টার তাকে বলে যে তুই তো চোখ রোডের দিকে রাখ, এইসবের দিকে নয়। তো কিচেন বলে যে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। ভাই, তার ভাই এইসব সিচুয়েশানেও একটা রোম্যান্টিক মুভমেন্ট ক্রিয়েট করে দিচ্ছে, তো সে তো মজা নেবে। মাস্টার বলে তুমি চিন্তা করো না, তোমাকে লুকাতে আমরা জাস্ট পেরে গেছি, রামপাং তোমার পিছনে এখনও আসেনি, তার মানে ও এখনও সত্যিটা জানতে পারেনি, তো তোমাকে চিন্তা করতে হবে না। এটা শুনে খেম বলে যে কিন্তু আমার ভয় লাগছে যে জেট হয়তো ওকে প্রচুরই ডাইভার্ট করার চেষ্টা করছে, আর জেটও এখন কমপ্লিটলি সেফ নয়, তো কী করা যাবে, জেটের বডিতে এখন আমার রূপের মতন আছে, তো জেট তো প্রবলেমে পড়ে গেল তাই না? তো মাস্টার বলে যে আমি জানি তুমি জেটের জন্য চিন্তা করছো, বাট তুমি ভুলে যাচ্ছ জেটের সঙ্গে কে আছে, জেটের সঙ্গে চারান আছে, আর জেট প্রচুরই স্ট্রং, ওকে দেখায় না বাট ওর মাইন্ড প্রচুরই স্ট্রং, তুমি চিন্তা করো না। যেটা শুনে খেম বলে যে আমি জানি ও স্ট্রং, বাট কখনো কখনো আমার ভয় লাগে, ও নিজেকে প্রচুরই পুশ করে নেয়, সেই জন্য। এটা শুনে মাস্টার বলে যে তুমি চিন্তা করো না, জাস্ট এইটা মনে রাখো যে ওর সঙ্গে চারান আছে, ও একা নেই, চারান ওকে বাঁচাবে। তারপরে সিন দেখানো হয় যেখানে জেট আর চারান জলের মধ্যে থাকে, চারান জেটকে তুলে আর তাকে কিস করে নেয়। তখনই সেখানে আমাদের একটা পার্টি সিন দেখানো হয় যখন জিনের বিয়ে হয় আর দা সেখানে আসে।
যেটা দেখে জিন তাকে হাঁক করে নেয় আর বলে যে, দা এসব কি হচ্ছে, তুমি আমাকে এখানে নিয়ে যেতে এসেছো, আমি জানতে না যে তুমি এখানে কি করে আসবে। দা বলে যে, আমি একটা ফ্রেন্ডের সাহায্য নিয়ে এখানে এসেছি, আমার কাছে বেশি সময় নেই, আমি জাস্ট তোমাকে লাস্টবার একবার দেখতে চেয়েছিলাম। এটা শুনে জিন বলে যে, আমি জানি না যে আমার মা আমার সঙ্গে এরকম করবে বলে, আই এম সরি দা। দা বলে যে, তুমি কেন সরি বলছো। জিন বলে যে, আমার তোমাকে সরি বলাই উচিত, কারণ আমি ভেবেছিলাম যে আমার মা আমাকে বুঝবে, সেই জন্য আমি আমার মাকে আমাদের রিলেশনশিপটা বলেছিলাম। বাট আমার মা আমাকে একদমই বুঝলো না, আর আমাকে জবরদস্তি বিয়ে দিয়ে দিচ্ছে। আমার মা আমাকে একদমই বুঝে না দা, আমি এবার কী করব, আমি তোমার সঙ্গে যেতে পারলাম না। তো এটা শুনে দা তাকে বলে যে, কোনো ব্যাপার না, আর এটা ঠিক আছে জিন, আমি তোমাকে বুঝতে পেরেছি। আর তাছাড়াও সবাই যে আমাদের রিলেশনশিপ বুঝবে সেটা তো নয়, তাই না? আর আমি আজকেই এখান থেকে চলে যাচ্ছি ইউএস, তো আমি তোমাকে বিয়ে করতে অন্য কাউকে দেখতে পারবো না। আই এম সরি দা জিন, তুমি জাস্ট অন্য কারোর হচ্ছ, এটা আমার পক্ষে সহ্য করা অসম্ভব। জিন তাকে বলে যে, আমিও তোমার সঙ্গে যাব, আমি এখান থেকে পালিয়ে যাব তোমার সঙ্গে, তুমি চলো আমাকে নিয়ে। যেটা শুনে দা তাকে বলে যে, তুমি এটা করতে পারো না জিন, তোমার বিয়ের ব্যাপারে কি হবে, আর তোমার মা বাবা, তাদের মান সম্মান কী হবে, তুমি তাদেরকে এভাবে ধোকা দিয়ে যেতে পারো না, তুমি চিন্তা করো না। আমি জানি আমাদের জন্য বাস এইটুকুনি ছিল, যদি কখনো কখনো আমাদের কাছে সুযোগ আসে আমরা একসঙ্গে আবার হব। আজকে তোমাকে ওয়েডিং ড্রেসে খুবই সুন্দর লাগছে তুমি জানো, বাস আমি জাস্ট তোমার পাশে থাকতে পারলাম না, আমাকে ক্ষমা করে দিও। তো জিন বলে যে, তোমার কি মনে হয় আমাদের লাইফে কখনো এক সেম জেন্ডারকে বিয়ে করার পারমিশন পাওয়া যাবে? তো এটা শুনেই তা বলে যে, তুমি স্বপ্ন দেখছো আবার, তাই না? এরকম কখনো হবে না, এরকম দুনিয়া কোথাও এক্সিস্টই করে না যেখানে সেম জেন্ডারের মানুষ একে অপরের সঙ্গে বিয়ে করতে পারবে। এটা শুনে জিন বলে যে, তুমি চিন্তা করো না, আমি জানি যে এরকম দুনিয়া কোথাও না কোথাও তো হবেই, আর হ্যাঁ, এরকম দুনিয়ার জন্য আমি ওয়েট করব। দা বলে যে, আমার মনে হচ্ছিল যে এরকম দুনিয়া আছে বলে। জিন বলে যে, আমি বিশ্বাস করি যে এরকম দুনিয়া কোথাও না কোথাও তো এক্সিস্ট করবে। আর গাইজ ফাইনালি আমাদের প্রেজেন্টে এরকম দুনিয়া এক্সিস্ট করছে, যেটার নাম আর কিছু নয়, থাইল্যান্ড। তো আমরা সবাই খুশি যে সেখানে সেম জেন্ডারে বিয়েকে অ্যালাউ করা হয়। যারা যারা সেম জেন্ডারের মানুষকে ভালোবাসো তারা থাইল্যান্ড যেতে পারো, তোমাদের ভালো লাগবে। যেখানে জিন বলে দাকে যে, আমরা দুজন একসঙ্গে সারা জীবন থাকবো, যদি কখনো আমাদের কাছে জীবনে চান্স আসে তো আমাদের আবার দেখা হবে, আর আমরা একে অপরের ক্লোজ হব। তারপরে সে তাকে কিস করে নেয়, আর পেশেন্টে দেখানো হয় জেটের হোশ ফিরে আসে, কিন্তু চরণ বেহোশ হয়ে যায়। জেট চরণকে উপরে তুলে আনে আর তাকে সিপিআর দিতে থাকে যাতে তার হোশ ফিরে আসে, কিন্তু তার হোশ ফিরে আসছিল না। যেটা দেখে জেট কাঁদতে থাকে আর বলে যে, কাম অন চরণ, উঠে পড়ো, তুমি এভাবে যেতে পারো না, তুমি আমাকে বলেছিলে যে তুমি এই লাইফে আমার সঙ্গে থাকবে, তুমি আমাকে এভাবে ছেড়ে যেতে পারো না, প্লিজ উঠো, উঠো, তোমাকে এখনই যাওয়া যাবে না, প্লিজ তুমি এটা করতে পারো না, আমরা একসঙ্গে এই দুনিয়ায় একসঙ্গে থাকবো, প্লিজ উঠো চরণ। কিন্তু চরণ উঠে না, তো জেট তাকে বারবার উঠানোর চেষ্টা করে। তো চরণ উঠে পড়ে আর বলে যে, সরি তোমাকে এত চিন্তিত করার জন্য, তাই না? তুমি চিন্তা করো না, এই লাইফে আমরা একসঙ্গেই থাকবো, আর আমাদের স্টোরি যেটা শুরু করেছিলাম সেটাকে ফিনিশ করব। যেটা শুনে জেট স্মাইল করে আর তাকে কিস করে নেয়। আর এখানে জুনিকে দেখানো হয় যে রামপাংকে বলে যে, তুমি যদি আমার সঙ্গে বোকা বানানোর চেষ্টা করো তো তুমি চান্স হারিয়ে ফেলবে তোমার টার্গেটকে খুঁজে। তখন এই রামপাং তার গোলাকে টিপে আর ওখানে ফেলিয়ে দেয় আর বলে যে, তুমি কি ভেবেছো তোমার এই ছোটো ছোটো ট্রিক্সগুলো আমাকে আটকাতে পারবে? তুমি নিজের জন্যই প্রবলেম ডেকেছো বলে সে তাকে ওখানেই মারে আর বেহোশ করে দেয়। তখন এই রামপাং বলে যে, খেম তুমি কোথায় আছো, আমি আসছি তোমার কাছে। তারপরে সে ভিশনে দেখে যে খেম একটা পুরনো জায়গায় পৌঁছে যাচ্ছে, যেটা দেখে রামপাং বলে যে, আমি যাচ্ছি, চলো এটাকে শেষ করা যাক। তখন এই মাস্টার তার দিকে তাকায় আর বলে যে, আসো তুমি যদি এখানে আসতে পারো। তো রামপাং বলে যে, আমি তোমাদেরকে ছাড়বো না, তাড়াতাড়ি আমি ওখানে আসছি। তারপরে কিছুক্ষণ পর মাস্টারকে দেখানো হয় যে কিচেনকে বলে যে, থ্যাঙ্কস আমার দিকে এতটা হেল্প করার জন্য। তো এটা শুনে কিচেন বলে যে, আমাকে মিডনাইট পর্যন্ত এখানে থাকতে হবে তাই তো? তো মাস্টার তাকে হ্যাঁ বলে, যে মিডনাইট হলে বেল বাজাতে বলে। তো এটা শুনে কিচেন খেমকে বলে যে, তুমিকে আমি আশা করছি যাতে তুমি সেফ থাকো, আর আমি ওয়েট করবো তোমার বার্থডে সেলিব্রেট করার জন্য। খেম তাকে থ্যাঙ্কস বলে। তারপরে খেম আর মাস্টার সেই মকের কাছে আসে আর তার কাছে প্রার্থনা করে। তারপরে সে সেখানে একটা তলবার রাখে, সেই হাতিয়ারটা যেটা তাকে ভগবান দিয়েছিল, আর বলে খেম বলে যে, এই তলবারটাই কি তোমাকে ভগবান দিয়েছিল? তো মাস্টার বলে যে, হ্যাঁ এই ওপেনটাই দিয়েছিল, কিন্তু আমি চাই যে এটা যাতে আমাকে না ইউজ করতে হয়, কারণ সে জানে এটা ইউজ করতে তাকে কতটা। সেটা ভেবে খেমকে মানা করে যে, আমি আশা করছি যেন আজকে রাতে আমাকে এই তলোয়ারটা না ব্যবহার করতে হয়। যেটা শুনে খেম তার কথা শুনতে থাকে, আর মাস্টার যে ভগবানের কাছে প্রার্থনা করে আর বলে যে, যদি কোনোভাবে বাই চান্স আমার এইটাকে লেগে যায় সেই জন্য আমি এই তলোয়ারটাকে এনেছি,
তারপরে মঙ্ক বলে যে ও তাড়াতাড়ি আসতে চলেছে, মানে রামপাং এখানে তাড়াতাড়ি চলে আসবে। মাস্টার খেমকে বলে যে তুমি জাস্ট এখানেই ভিতরেই থাকবে, তুমি এই রিংয়ের বাইরে যাবে না, যাই হয়ে যাক না কেন, যত প্রবলেম হোক না কেন, তুমি এখান থেকে যাবে না। কিছু ঘন্টার পরেই এই সব কিছু শেষ হয়ে যাবে আর আমরা তোমার বার্থডে সেলিব্রেট করবো একসঙ্গে, তুমি চিন্তা করো না। তারপরে মাস্টার সেই রিংয়ের বাইরে চলে যায় আর খেম মাস্টারের দিকে তাকিয়ে থাকে। মাস্টার যখন বাইরে চলে আসে সেই র্যাম্প্যাংকে ডাকে, তো র্যাম্প্যাং তার সামনে দেখা দেয় আর বলে যে তুমি কোথায় খুঁজছো, আমি এখানেই আছি, চলো এটাকে শেষ করা যাক। বলে সে মাস্টারকে মারে আর তারপরে সেই রিংয়ের ভিতরে ঢুকতে চায়, কিন্তু ঢুকতে পারে না, কারণ সেখানে একটা জালের মতন গার্ড থাকে, যেটা দেখে রামপাং বলে যে ও তুমি মঙ্ক, তোমার পাওয়ারে এই তুমি জালটাকে বানিয়েছো তাই না, তোমাকে আমি বলছি তুমি এইসব থেকে দূরে সরে যাও, নাহলে আমি তোমাকেও ছেড়ে কথা বলবো না। যদি তুমি এখানে থাকো তাহলে তোমারও প্রবলেম হয়ে যাবে। কিন্তু মক তো তার কথা শুনে না। তখনই মাস্টার তার পিছন থেকে বলে যে তুমি আমার সঙ্গে ফার্স্টে ফাইট করো, যেটা দেখে রামপাং বলে যে তোমাকে আমি ছাড়বো না, তুমি কি ভেবেছো তুমি আমার সঙ্গে ফাইট করতে পারবে। তখন সে মাস্টারের পিছনে আসে আর তাকে জাদু করতে চায়। মাস্টার তাকে বলে যে তুমি হেরে গেছো। রামপাং বলে যে মানেটা কি তোমার, তুমি আমার সব ব্যাপারে না গলাও, তোমাকে আমি ছাড়বো না, তুমি নিজের জন্য ট্রাভেল ক্রিয়েট করছো। মাস্টার তাকে বলে যে তুমি হেরে গেছো, যখনই তুমি এখানে একা এসেছিলে তখনই তোমাকে বুঝে যাওয়া দরকার ছিল যে তুমি হেরে গেছো। তুমি জানো তুমি এখানে যখন এসেছো তখন তুমি কোনো ভূতকে দেখতে পাওনি যার দিকে তুমি কন্ট্রোল করতে পারবে। এবার তুমি একা হয়ে গেছো, তো তুমি এবার একা নিজে থেকে ফাইট করবেটা কী করে, তুমি কি এটা রিয়েলাইজ করেছো। এটা শুনে রামপ্যাং বলে যে ও তার মানে তুমি এটা বলতে চাইছো যে আমি একা তোমাকে হারাতে হবে আর অন্য কারোর আমি হেল্প নিতে পারবো না। তো ঠিক আছে, যখন তুমি চাও যে আমি একাই যাতে তোমার সঙ্গে ফাইট করি তো আমি একাই করব। আমি তোমাকে এমন লেসন শেখাবো যাতে তুমি বুঝে যাও যে কখনো কারো ব্যাপারে নাক গোলাতে নেই। তো এটা শুনে সে মাস্টারকে মারতে যায়, কিন্তু মাস্টার কী করে তার পাওয়ার ইউজ করে আর ইনভিজিবল হয়ে যায়। রামপাং বলে তুমি কি ভেবেছো তুমি ইনভিজিবল হয়ে গেলে তুমি ওকে সেভ করতে পারবে, তুমি যা আমার টাইম নষ্ট করছো। তো মাস্টার বলে যে কে জানে, হয়তো আমি ওকে বাঁচাতেও পেরে যাব। তো মাস্টার তাকে বলে যে টাইম চলে যাচ্ছে, তো আমাকে খুঁজো, তোমার কি মনে হয় তুমি আমাকে খুঁজে পাবে। তখন এই রামপাং কী করে সেই জালটাকে ভাঙানোর চেষ্টা করে আর সে মাস্টারকেও ধরে নেয়। তারপরে সে মাস্টারকে মারতে থাকে আর বলে যে তুমি ভেবেছো আমারকে হারাতে পারবে তুমি, আমি তোমাকে ছাড়বো না। বলে সে তাকে মারে। খেম দূর থেকে দেখতে থাকে আর রামপ্যাং বলে যে আমার কাছে এইসব ননসেন্সের জন্য টাইম নেই, যদি তুমি ফাইট করতে যাও তো ফাইট করো। বলে সে মাস্টারের বুকের টি শার্টের পাওয়ারে করে শক্তি দেয় আর মারে। তখনই বলে যে তোমাকে আমি ছাড়বো না, তুমি কি ভেবেছো তুমি আমার সঙ্গে লড়তে পারবে। মাস্টার বলে যে তুমি আমাকে হারাতে পারবে না। তখন রামপাং আসে আর তার মাস্টারের গোলাকে ধরে নেয় আর বলে যে আমি তোমাকে এক্ষুনি মধ্যে শেষ করে দেবো, তোমার মনে হয় তুমি আমার সঙ্গে লড়তে পারবে। খেম যে প্রচুর সফট হয় আর মাস্টার থেকে জাদুর পাওয়ার দিয়ে তার হাতের মধ্যে চোট দিতে থাকে। রামপাং বলে আমি ভেবেছিলাম যে আমি তোমাকে একটা চান্স দেবো, কিন্তু আমার মনে হয় না যে তোমার সেটা দরকার বলে আমি এবার তোমাকে ছেড়ে কথা বলবো না, তুমিও মরো এবার। বলে সে তাকে মারতেই যায়, তখনই কিচেন একটা আওয়াজ করে যেটার মানে হচ্ছে 12টা বেজে গেছে। তখনই মাস্টার রামপ্যাংকে নিচে ফেলিয়ে দেয় আর মাস্টার বলে যে বাস 12টা বেজে গেছে, হাফ রাত শেষ হয়ে গেছে, খেম এখন 21 বছরের হয়ে গেছে, তুমি এবার ওকে আর কিচ্ছু করতে পারবে না। তো রামপ্যাং বলে যে মানেটা কি তোমার। তো মাস্টার তাকে বলে যে তুমি যদি তোমার কথা না পালন করো তাহলে তোমার আত্মা নিজে থেকেই গায়েব হয়ে যাবে আর তুমি খেমকে কিছু মারতে পারবে না। তো রামপ্যাং বলে যে আচ্ছা আমি কিছু করতে পারবো না, তুমি আমাকে ভুল ভাবছো। তখনই খেম বলে যে আমি বুঝতে পারছি তুমি তোমার নিজের চাইল্ডকে হারিয়েছো, সেই জন্য তুমি কষ্ট পাচ্ছ, বাট এইসবের মধ্যে আমার কিছুই করার নেই, প্লিজ এইসব ফিনিশ করো, আমাকে ছেড়ে দাও। কিন্তু রামপ্যাং বলে যে না, এটা এইভাবে শেষ হতে পারে না, আমি এটা শেষ করতে দেবো না। তো এটা শুনে মাস্টার বলে যে নিজের কর্মা নিজে ফেস করো। রামপ্যাং তাকে বলে যে ও তোমরা ফাইনালি চলে এসেছো, মানে রামপ্যাংয়ের এইসব প্ল্যান ছিল। মাস্টার তার আশেপাশে দেখে যে কত স্পিরিট চলে এসেছে। রামপ্যাং বলে যে তুমি কি ভেবেছো এই প্লেসের মধ্যে আমি কোনো ঘোস্টকে নিজের মাইন্ড কন্ট্রোল করতে পারবো না, বাট আমি দূর থেকে এদেরকে ডেকে এনেছি, এবার তুমি কি করবে। আর হ্যাঁ, তুমি ওকে বাঁচাতে পারবে না, তোমার মনে হয় কিছু ভুল ধারণা হয়েছে, আমি কখনোই বলিনি যে আমি খেমকে মিডনাইটের আগে মারবো, আমি ওকে বলেছিলাম যে ওকে 21 বছরের মধ্যে মরতে হবে। কিন্তু তুমি জানো যে খেম কটার সময় জন্মেছিল। খেম যখন জন্মেছিল তখন সকাল 6টা বাজে, তো সেই হিসাবে সকাল 6টা পর্যন্ত আমি খেমকে মারতে পারি। বলে সেই আত্মাগুলো মাস্টার উড়ে কাবু করে আর যেটা খেম শক্ট হয়ে যায়। আর এখানে এপিসোড